নিজের ভাষায় কথা বলতে, নিজের ভাষায় অনুভব অনুভূতি প্রকাশ করতে কি আরাম, সেই আরামই আজকে চর্চা করছি আজকে এই ভাষার দিনে, গোটা বিশ্বের সকল ভাষাভাষী মানুষের ভাষার অধিকারের দিনে, ভাষা বেঁচে থাকার জন্যে প্রার্থনার দিনে। আমরা নানাভাবে প্রকাশ করেছি কত ভালোবাসি এই দেশ, এই ভাষা, এই মাটি। এইসব বিশেষণ মনে হয় কখনো কখনো শুনতে ক্লিশে মনে হয়, তারপরেও আজকে এরকম একটি আয়োজন, যখন সারাদিন ধরে আমরা ভাষার আরামের কথা বলছি, বিভিন্ন সেক্টরে কেমন করে বাংলা ভাষা বা নিজের ভাষা আমরা জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, রাজনীতি সব কিছুতে যখন মাতৃভাষা বা নিজের ভাষাটি হয়, তখন সেটি প্রকাশ করতে যে আরাম, সেই আরামের কথা যখন বলছি, আজকে একটু পড়ে শোনাতে ইচ্ছা করছে একজনের একটা লেখা। এই বাংলা ভাষা কেন ভালোবাসি আমরা, কেন ভালোবাসেন তিনি। লেখকের নাম শিশির রায়। তিনি খুব চমৎকার করে লিখেছেন যে যে ভাষায় আমের নাম হিমসাগর, আর গ্রামের নাম বীরসিংহ, ফুলের নাম অপরাজিতা আর দুলের নাম ঝুমকো, পাখির নাম বউ কথা কও আর ফাঁকির নাম দেশ ভাগ, মিষ্টির নাম বালুশাহী আর বৃষ্টির নাম ইলশেগুড়ি, মাছের নাম রূপচাঁদা আর গাছের নাম শিশু, কবির নাম জীবনানন্দ আর ছবির নাম ৭৪, কাজীর নাম নজরুল আর পাজির নাম পাঝারা, ঋতুর নাম হেমন্ত আর তিতুর নাম বিবাহিত, মাসের নাম শ্রাবণ আর ঘাসের নাম দুর্বা, গানের নাম ভাটিয়ালি আর ধানের নাম বিন্নি, খেলার নাম গোল্লাছোট আর ঠেলার নাম বাবাজি, সুরের নাম রামপ্রসাদী আর গুড়ের নাম নোলেন, রেলের নাম কাঞ্চনকন্যা আর তেলের নাম জবাকুসুম, দাদার নাম ফেলু আর ধাঁধার নাম শুভঙ্করী, হাসির নাম খিলখিল আর বাঁশির নাম মোহন, ঝড়ের নাম কালবৈশাখী আর ঘরের নাম ভালোবাসা, যুদ্ধের নাম মুক্তি আর বুদ্ধের নাম অমিতাভ, প্রেমের নাম দেবদাস আর ট্রেমের নাম পরকিয়া, নদীর নাম কীর্তনখোলা আর যদির নাম দিবাস্বপ্ন, রোগের নাম সন্ন্যাস আর যোগের নাম মণিকাঞ্চন, সাপের নাম শঙ্খচূড় আর বাপের নাম আপনি বাঁচলে। সেই ভাষাকে ভালো না বেসে পারি। ভাষার প্রতি এরকম একেবারে সব দিক থেকে আবেগ মাখিয়ে যেমন একটা উদ্ধৃতি, এটা বাংলা ভাষায় সম্ভব। সেই বাংলা ভাষায় যারা বাংলা ভাষার অধিকারের জন্য যারা লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই শোককে যেটা উদযাপন হিসেবে গত ৭০ বছরে পরিণত করেছি, বাংলা ভাষা বা বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা যাতে বেঁচে থাকে সেটার অঙ্গীকারের দিন আমরা আজকে রচনা করেছি ২১শে ফেব্রুয়ারি, যার নাম ভাষার আরাম। এই বিষয় নিয়ে রাজনীতি এখনকার পর্ব। এই রাজনীতিতে ভাষার আরাম নিয়ে যারা কথা বলবেন, আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন গবেষক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট মারুফ রসুল, আমরা বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও লোক গবেষক অধ্যাপক আনিসুজ্জামান স্যার, আমি শামসুজ্জামান স্যার খানকে পেয়েছি। শামসুজ্জামান খান আমাদের সঙ্গে আছেন। কবি নির্মলেন্দু গুণেরও যোগ হওয়ার কথা আমাদের সঙ্গে। আর ২১-এর পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত আমাদের সঙ্গে আছেন। শ্রদ্ধা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আরও একবার। অজয় দাশগুপ্ত যেমন করে শিশির রয় খুব চমৎকার করে বাংলা ভাষাকে ভালো না বেসে পারে না। আমরা ভাষা, বাংলাদেশের যিনি জনক, তার যে রাজনীতির লড়াই, এবং সেখানে তিনি যেমন করে বলেছেন যে ৮ কোটি মানুষকে, ৭ কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না, এই পারবানার যেই জোর, সেটা নিয়েই মনে হয় আজকের আলোচনাটা শুরু হওয়া দরকার। মারুফ স্টুডিওতে আছেন, মারুফই শুরু করবেন। আমরা তারুণ্যের অনুভব দিয়ে শুরু করতে চাই। তার আগে কি একবার একটু দেখে নেব? তোমরা আমার ভাই, তোমরা বাড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না।
7 কোটি মানুষকে চাপায় রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। বঙ্গবন্ধুর এই ভাষণটি আমার এক বন্ধু, ফরাসি বন্ধু অনুবাদ করছিলেন এবং বারবার করে একেবারে আমি কাছে বসে দেখা এই ওর এই অস্বস্তিটা, কারণ বাংলাদেশে থেকে সে বাংলা ভাষাটা শিখে গেছে, একেবারে গ্রামের সহজ সরল, দাবায় রাখতে পারবা না যে অনুভবটা, সেটা কাছাকাছি সে বুঝতে পারে। যদিও ফরাসি কিন্তু কাছাকাছি সে বুঝতে পারে, কিন্তু ইংরেজি থেকে যখন ফরাসিতে অনুবাদ করছে তখন সে বারবার তার অস্বস্তি প্রকাশ করছে একটু পর পর যে আচ্ছা আমাকে বাংলাটাই দাও, অথবা আমি শুনে শুনে এটার ফরাসিতে অনুবাদ করি। এটা ইংরেজিতে হলে আসলে তোমাদের স্বাধীনতাটা হতো না। এরকম একটা এক্সপ্রেশন আসলে যে রাজনীতিতে ভাষার যে আরাম, মারুফ রসুলটা কেমন করে দেখে? ধন্যবাদ দিদি। রাজনীতিতে ভাষার আরাম কথাটি যখন আপনি বলছিলেন তখন আমার কাছে প্রথমেই মনে হয়েছিল যে রাজনীতিটা কোন জনগোষ্ঠীর এবং সেই জনগোষ্ঠীর ভাষাকেই আসলে রাজনীতি অনুবাদ করে মাত্র। আমরা যদি ভারতবর্ষের রাজনীতি থেকে দেখি তাহলে আমরা খুব একটা খুব মজার একটা বিষয় যে মহাত্মা গান্ধী হয়ে ওঠেননি, তিনি যখন সদ্য দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসছেন তখন তিনি ঘুরে ঘুরে ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা শিখছেন। এমনকি তিনি কলকাতাতেও তখন গিয়েছিলেন কলকাতার বাঙালিদের ভাষাটা শিখবার জন্য, কারণ তিনি বুঝেছিলেন যে তাকে যদি ভারতবর্ষে রাজনীতি করতে হয়, অহিংসার বাণী ছড়িয়ে দিতে হয়, তাহলে ভারতবর্ষের প্রত্যেকটি অঙ্গরাজ্যের ভাষা তাকে জানতে হবে। আমরা যদি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনটা দেখি, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের একেবারে মানে একটা নথিভুক্ত প্রমাণপত্র হচ্ছে তার 3টি গ্রন্থ। শুধু বঙ্গবন্ধুর বলার কায়দাতে নয়, তার লেখার কায়দাতেও কিন্তু একটা অসামান্যতা রয়েছে যে তিনি তার যে অঞ্চলের ভাষা, সেই ভাষা থেকে তিনি সরে আসেননি, কিন্তু এমন নয় যে তিনি সে ভাষাটা জানতেন না। যেমন জাতিসংঘে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিয়েছেন, কিন্তু বঙ্গবন্ধুর ইংরেজি, কিছুদিন আগে অমর্ত্য সেন বলেছেন যে বঙ্গবন্ধুর ইংরেজি এত অসাধারণ ইংরেজি। এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে একটি জাতিগোষ্ঠীর রাজনীতিকে যদি পরিচালনা করতে হয়, সেই জাতিগোষ্ঠী, এই কারণেই তিনি বঙ্গবন্ধু, এই কারণেই তিনি বাঙালির মনস্তত্ত্বের প্রতিবেদনটি তার হাতে ছিল। বাঙালি কিভাবে ভাবতে শিখেছে, বাঙালি কিভাবে জানতে শিখেছে। কারণ আমরা যদি বঙ্গবন্ধুর রাজনৈতিক উত্থান দেখি তখন দেখবো অনেক বড় বড় নেতা বঙ্গবন্ধুর পাশে তখন ছিলেন, কিন্তু 66-র 6 দফা আন্দোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুই একমাত্র বাঙালির মনের ভাষাটা বুঝতে পেরেছিলেন। তো এখানেই আমার মনে হয়েছে ভাষার রাজনীতির একটা সবচেয়ে বড় শক্তি। এবং 75 পরবর্তী সময় আমরা যদি দেখি যে বাংলাদেশে এতদিনের রাজনৈতিক পরিমণ্ডলে আমরা ভাষার রাজনীতির একটা বড় ধরনের শুভঙ্করের ফাঁকি দেখতে পাই। কারণ আমরা দেখি যে আমাদের নেতৃবৃন্দরা যে ভাষায় কথা বলেন, আমাদের মানুষ সে ভাষায় কথা বলেন না। মানুষের ভাষার সঙ্গে নেতৃবৃন্দের ভাষার একটা বড় পার্থক্য তৈরি হয়েছে। এটা কেবল যে বাংলাদেশের ক্ষেত্রে তাই নয়, গোটা পৃথিবীর ক্ষেত্রেই তাই হচ্ছে। সুতরাং এই যে কারণ বঙ্গবন্ধু মানুষের মধ্য থেকে উঠে এসেছিলেন এবং মানুষের ভাষাটা তিনি রপ্ত করেছিলেন এবং সেই ভাষাতেই তিনি রাজনীতিটি করেছিলেন। এবং আজকে এই 21-এর সময়ে 2021 সালের 21শে ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে আমার কাছে মনে হয়েছে যে আজকে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম সকলেই লিখছেন আমার ভাইয়ের রক্তে রাঙানো, কিন্তু আব্দুল গাফফার চৌধুরী লিখেছিলেন আমার ভাইয়ের রক্তে রাঙানো, রস্যইটা কিন্তু তিনি দেননি। তো এই যে আমরা হঠাৎ করে মনে করলাম যে ভাইয়ের না বলে ভাইয়ের বললেই বোধ হয় এটা সঠিক হচ্ছে, কিন্তু না, আমার যে অন্তরাত্মার যে শব্দটি, সেই শব্দটি সেদিন গাফফার চৌধুরী প্রয়োগ করেছিলেন। এটা হয়তো আমরা আজকে আমাদের এই সংশোধনটি জরুরি, কারণ মানে মজার একটা সময়ের মধ্যে আমরা 21 আজকে 21 এবং ভাষার রাজনীতি বা রাজনীতির ভাষার আরাম নিয়ে কথা বলছি। কিন্তু এমন একটি দেশ ভাষার রাজনীতি থেকে জন্ম নিল একটি দেশ, একটি রাষ্ট্র, ভাষার গর্ভে জন্ম নেওয়া একটি দেশ। আমরা জানি ভাষার জন্য অনেক অনেক জাতি এর আগেও প্রাণ দিয়েছে, বিভিন্ন সময় ভাষার নানান আন্দোলন হয়েছে, কিন্তু একটা দেশ শুধুমাত্র সেই আন্দোলন থেকে, মানে ভাষার লড়াই থেকে একটি দেশ হয়ে যাওয়ার একটি অনন্য উদাহরণ, সেটি বাংলাদেশ। আমি মারুফ আপনার কাছ থেকে আরও শুনবো। অজয় দাশগুপ্ত, আমরা ভাষার আরাম নিয়ে কথা বলছি আজকে, এখন এই পর্বে রাজনীতিতে ভাষার আরাম নিয়ে শুনতে চাই, এবং সেটা অবশ্যই আজকে 21 এবং বাংলাদেশ নিয়ে কথা শুনতে চাই। অজয় দাশগুপ্ত, রাজনীতির ভাষা কিন্তু সবসময়
আরামের না, শ্রুতি মধুর হয় না। এটা কিন্তু আমরা মানে কিন্তু অনেকেই আরামটা বোধ করাতে হয়। হ্যাঁ, আরামটা বোধ করাতে হয়। সেটা কিন্তু মোহাম্মদ আলী জিন্না পারেননি আর কি। পাকিস্তানে প্রথম যখন এলেন, তার উর্দু ভাষায় যদি বলতেন, যে ভাষাটাকে তিনি মানে এখানে রাষ্ট্রভাষা করতে চাইলেন পাকিস্তানের, সেই ভাষাটা তিনি কিন্তু ইংরেজিতে বললেন। এক্স্যাক্টলি। তিনি কি উর্দু বলতেন আদৌ? সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা মনোয়ার সাহেব। জি। তখন তিনি আমাকে বলেছিলেন যে ওনার বাবা কবি গোলাম মোস্তফা তার সঙ্গে একেবারেই মানে পঞ্চম ষষ্ঠ শ্রেণী এরকম পড়েন আর কি। তো বাবা নিয়ে আসলো তাকে, জিন্না সাহেব পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম, তার ভাষণ শুনতে বৃষ্টি উপেক্ষা করেই আসলেন। এবং সেখানে যখন ভাষণ দিলেন এবং যখন বললেন যে উর্দু, ইংরেজিতে বললেন যে উর্দু রাষ্ট্রভাষা হবে, তখন আমাকে বললেন এই মোস্তফা মনোয়ার সাহেব যে আব্বা বললেন যে চল এই মিটিং এ আর থাকবো না, যেখানে বাংলা ভাষায় লেখা যাবে না বলা যাবে না সেই মিটিং এ থাকবো না। মানে মানুষের ভাষা কি হওয়া উচিত, কোটি মানুষের, তখন যদি বলি 4 কোটি 4.5 কোটি লোক, তাদের কথা কিন্তু কবি গোলাম মোস্তফা বুঝতে পেরেছিলেন এবং তার শিশু সন্তান মোস্তফা মনোয়ার তার মধ্যেও কিন্তু সেটা প্রতিফলন ঘটাতে পেরেছিলেন। জিন্না সাহেব পারেননি। বঙ্গবন্ধুটা যেটা বললেন যে কি করে সব মানুষের ভাষা, এই যে গোপালগঞ্জের টান বা বৃহত্তর ফরিদপুরের একটা অংশের টান, তার সঙ্গে কোটালীপাড়া কিন্তু আবার অন্য, সেখানে কিন্তু একেবারেই প্রমিত বাংলা, সেটার উপর জায়গাটা কোটালীপাড়া মানে সেখানে পড়েছিল, সেটাও তার টুঙ্গিপাড়া সেটা পাশাপাশি। এই যে আমি দেখবো যে বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করতে চেয়েছিলেন, জিয়াউর রহমান ধরেন 76-এর 4 আগস্ট সামরিক বিধি জারি হলো যে মুজিবের নাম নেওয়া যাবে না, তার প্রশংসা করা যাবে না, তার কথা বলা যাবে না, তার সম্পর্কে লেখা যাবে না। সেটাও কিন্তু একটা ভাষা এবং মানুষ কিন্তু সেটাকে শ্রুতি মধুর মানুষের কানে হয়নি, বরং বারবারই আমরা যখন দেখেছি যে এই আমাদের সাহিত্য, তার ভাষা কিন্তু কত শ্রুতি মধুর। দেখেন আমাকে সঞ্জিদা খাতুন বলেছিলেন যে 1956 সালে পাকিস্তানের একটি প্রতিনিধি দল এসেছিল ঢাকায়, বঙ্গবন্ধুর লোক পাঠালেন, সঞ্জিদা আপা তখন কলেজ পার হয়েছে কেবল বোধহয়, তো বললেন যে এরকম বঙ্গবন্ধু আমাকে, তখন তো বঙ্গবন্ধু বলতো না মুজিব ভাই পাঠিয়েছেন আপনাকে এই পশ্চিম পাকিস্তানের লোকদের কাছে আমার সোনার বাংলা এইটা গাইতে হবে। এবং তখন উনি বললেন যে আচ্ছা আমি তো খুব ভালো করে তুলে নেই, চেষ্টা করব গানটা আমার তুলে নিতে হবে, কিন্তু বললেন যে মুজিব ভাই বলে দিয়েছেন যে আমার ভেতরে যে সোনার বাংলা সেইটা কিন্তু পশ্চিম পাকিস্তানিদের বুঝিয়ে দিতে হবে এই গানের কথার মধ্য দিয়ে। এবং রবীন্দ্রনাথ দেখেন সেই 1905 সালের দিকে লিখে গিয়েছেন এই কথাটা, সেটা এখন 100 বর্ষ পার হয়ে গেছে, আমাদের কাজে সেই মধুর ধ্বনিতেই কিন্তু বাঁচতে থাকে। এবং আপনি যে 7ই মার্চের কথাটা বললেন, আমাকে সৈয়দ মঞ্জুরুল ইসলাম একটা কথা বলেছিল, 7ই মার্চ তিনি 71-এর একজন বিদেশি, তিনি এসেছিলেন সাংবাদিক, সৈয়দ মঞ্জুরুল ইসলামের কাজ ছিল বঙ্গবন্ধু যা বলেন তাকে অনুবাদ করে শোনানো। তো এই যে মারুফ শুরুতেই বললেন ভাইয়েরা আমার, বঙ্গবন্ধু কিন্তু ভাইয়েরা আমার বলেছিলেন শুরুর কথাটা। তখন এই আজ অনেক এই যে একটু বলার পরেই মঞ্জু ভাই তো তখন অনুবাদ করা শুরু করলেন, তো ওই বিদেশি উনি বললেন, থামিয়ে দিলেন হাত চেপে ধরে যে লেট মি হিয়ার, আমাকে শুনতে দাও, এবং বললেন ইট ইজ স্পার্কলিং, আমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এই লক্ষ লক্ষ মানুষ, তাদেরকে কিন্তু বঙ্গবন্ধু বুঝাতে পেরেছিলেন তার কথা, তিনি কি বলতে চান আমরা বুঝেছিলাম। তিনি 20 বছরে প্রায় 23 বছর রাজনীতি করেছেন, বলেছেন বারবার শান্তিপূর্ণ
ভাবে আমার লড়াই, আমি কখনোই বিশৃঙ্খলা পছন্দ করি না। সেই আমরা যাদের সামনে বললেন, আমার মতো লাখ লাখ তরুণ, তারা কিন্তু বুঝে গেল, ওই যে আপনি বললেন 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না, আমরা কিন্তু বুঝে গেলাম পাকিস্তানিরা অস্ত্রের ভাষায় কথা বলা শুরু করেছে। আমাদেরকেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্ত্রের মোকাবিলা করার জন্য অস্ত্রকেই হাতে নিতে বললেন, এবং আমরা কিন্তু 7ই মার্চ সেই রেসকোর্স ময়দানে সেই ভাষা বুঝে গেলাম, এবং সারা দেশের মানুষ কিন্তু বুঝে গেল এখন আর সংগ্রামটা শান্তিপূর্ণ পর্যায়ে নেই, সশস্ত্র সংগ্রামের পর্যায়ে চলে গেছে। এবং যেই যুদ্ধের নাম মুক্তি। আমরা আমাদের সঙ্গে অধ্যাপক শামসুজ্জামান খান আছেন, আমরা তার কাছে শুনবো, কিন্তু অজয় দাশগুপ্ত অনেকগুলো জায়গা আমাদেরকে একটু নাড়িয়ে দিয়ে গেলেন, অর্থাৎ আমার সহকর্মীরা এটিএন নিউজ টিম যারা অনেক কিছু নিয়ে বসে আছেন। মোহাম্মদ আলী জিন্নার কথা বলে, জিন্না তো আসলে ইংরেজিতেই বলেছিলেন। আর আমি একটু পরিষ্কার হতে চাইলাম, আসলেই কি মোহাম্মদ আলী জিন্না উর্দু পারতেন বলতে? না, মোহাম্মদ আলী জিন্নাহ উর্দু হয়তো পারতেন কিছুটা, কিন্তু তার জীবনের যতগুলো বক্তৃতা বা তিনি যা যা কিছু লিখেছেন বা তার জীবন আচরণের মধ্যেও তিনি ইংরেজিতেই লিখেছেন। এবং আমি তার যতগুলো লেখা পড়েছি বা তার যতগুলো বক্তৃতা আমি মানে লিখিত আকারে পড়েছি, তার প্রায় সবগুলোই হচ্ছে ইংরেজিতে, এবং কোথাও লেখা ছিল না যে বক্তৃতাটা তিনি উর্দুতে দিয়েছেন, ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। সুতরাং আমি জিন্নাহর আত্মজীবনীতেও যতটুকু পড়েছি সেটা হচ্ছে যে তিনি ইংরেজিটাই জানতেন এবং ইংরেজি ভাবধারাতেই তিনি জীবনযাপন করতেন। এবং খুব ছোট্ট একটা রিপোর্ট অনেক দিন আগে আমি করেছিলাম, অনেক দিন আগে। অনেকে একটু কনফিউজড হন যে হঠাৎ করে কি হলো। একটা পুরনো রিপোর্ট একটু দেখাতে চাই। তারপরে মরণের পরেও বাংলা ভাষার যে বিরোধিতা করেছিলেন সেটা থেকে তিনি আসলে কোনোভাবে ক্ষমা পেয়েছেন কিনা একটু দেখে নেই, একটা পুরনো রিপোর্ট। এখানে শায়িত পাকিস্তানের কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। যদিও কবরের উপর তার জন্ম মৃত্যুর তারিখটি উর্দুর পাশাপাশি বাংলায় লেখা, কিন্তু ইতিহাস জানে যে ইনি 1948-এর 21শে মার্চ রমনার ঘোড়দৌড় মাঠের জনসভায় বলেছিলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে একমাত্র উর্দু। আসছে, আমাকে অনেক ভালো লাগতেছে বাংলার লেখাপড়া দেখে। এখানে উনি তো বাংলা ভাষার বিরোধিতা করেছিল, পাকিস্তানে বাংলাদেশের ভাষা বাংলা হবে না উর্দু হবে, সেটা দেখে আমার কেমন লাগছে? অনেক অনেক ভালো লাগতে হচ্ছে। এটাকে কেউ অদৃষ্টির পরিহাস বললেও বলতে পারেন, তবে যেই বাংলা ভাষার বিরোধিতা করার জন্য মোহাম্মদ আলী জিন্নাহ বাঙালির কাছে সমালোচিত, তার কবরের উপরেই জ্বলজ্বল করছে বাংলা ফলক। রক্ত দিয়ে আদায় করা ভাষা বাংলায় যারা কথা বলেন তারা জানেন যে পাকিস্তান ভাগ হওয়ার আগেই উর্দুকে রাষ্ট্রভাষা করার ডক্টর জিয়াউদ্দিনের প্রস্তাবের প্রতিবাদে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম দাবি করেছিলেন বাংলাকে রাষ্ট্রভাষা করা। পুরনো রিপোর্টের খানিকটা আমরা দেখলাম, এবং আমরা জানি যে আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসে পাকিস্তানেও কিন্তু মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে। গত 6-7 বছর ধরে সাহিত্য সম্মেলনের মাধ্যমে ওই দেশটিতেও এই ভাষা দিবস উচ্চারিত হয়, যেখান থেকে শুরু হয়েছিল আমাদের বাংলাদেশ নামের একটি দেশ জন্ম হওয়ার ইতিহাস, যে আন্দোলন থেকে। আমি একটু অধ্যাপক শামসুজ্জামান খানের কাছে যেতে চাই। আমিও মনে করি ভাষার আরাম, রাজনীতিতে ভাষার কোনো আরাম নাই। রাজনীতির ভাষা জটিল, রাজনীতির ভাষা কূটনৈতিক অবয়বে নির্মিত হয়, সেই ভাষার মধ্যে সূক্ষ্মতা থাকে, সেই ভাষার মধ্যে অনেক এদিকেও যাওয়া যায় ওদিকেও যাওয়া যায়, এরকম একটা ব্যাপার থাকে, তাই আরামের ব্যাপার নাই। আর প্রথমেই আমি বলবো, বঙ্গবন্ধু আমাদের দাবায় রাখতে পারবে না যে কথাটা বলেছেন, সেইটা নিয়ে যে উচ্চারণ একটু আগে শুনলাম, সেটা বুঝতে হবে যে পূর্ব বাংলার ভাষা আর পশ্চিমবঙ্গের ভাষা কিন্তু কখনো এক নয়। পূর্ব বাংলার একটি আলাদা সত্তা আছে, এবং এখানকার মানুষের কথা বলার ভঙ্গির মধ্যে একটি আলাদা বৈশিষ্ট্য আছে, যেটি হুমায়ুন কবিরের বাংলার কাব্য বই যদি কেউ পড়েন তাহলেও সেখানে দেখতে পাবেন যে একটি আলাদা সত্তা আছে। পশ্চিমবঙ্গ কোনোদিন বাংলা ভাষা নিয়ে স্বাধীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে না, তার কারণ এ কে নজরুল করিম সাহেব
সমাজবিজ্ঞানী, তিনি বলে গেছেন যে ওখানকার সঙ্গে উত্তর ভারতের দার্শনিক সাংস্কৃতিক সম্পর্ক এতটাই সুগভীর, ওই জায়গা ছেড়ে এসে তাদের পক্ষে বাঙালির জন্য স্বাধীনতার কথা বলা, আলাদা কথা বলা কোনোদিন সেটা সম্ভব হবে না। হয়নি বলেই পূর্ব বাংলায় এই বাঙালরা শেষ পর্যন্ত এই বাংলা ভাষার থেকে শুরু করে, যেটি তাদের নৃতাত্ত্বিক জাতীয়তাবাদের প্রধান উপাদান ভাষা, সেই ভাষাকে শক্ত হাতে ধরে, জিন্নার আগেও এই বিষয় নিয়ে 400 বছর আগে বিতর্ক হয়েছে। যখন মোগলেরা সুবে বাংলা গঠন করলো, তখন এক ধরনের মধ্যবিত্ত মুসলিম সমাজ এখানে গঠিত হয়েছে। তারা অভিজাত, ফার্সি এবং উর্দু তারা জানেন, তারা বাংলার চর্চা করতে চান না। সৈয়দ সুলতান ষোড়শ শতাব্দীর চট্টগ্রামের কবি, তাকে তিনি যখন ফাতেহা ইয়াজদাম এই বিষয়ে বাংলায় কবিতা লিখলেন, তখন তাকে বলা হলো মুনাফেক। তার উত্তরে কি অসাধারণ কথা তিনি বলেছিলেন, সেটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে বাংলা ভাষার শক্তি সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে গ্রামীণ মানুষের মধ্যেও কতটা শক্তপোক্ত ভাবে অবস্থান নিয়ে আছে। তিনি বলেছিলেন, যারা যেই ভাষে প্রভু করিলেন সৃজন, সেই ভাষ হয় তার অমূল্য রতন। অর্থাৎ স্রষ্টা যাকে যে ভাষায় সৃষ্টি করেন, সেই ভাষা তার জন্য অমূল্য সম্পদ। আমরা পূর্ব বাংলার মানুষেরা বাংলা ভাষাকে আমাদের আত্মশক্তির, আমাদের যে জাতীয়তাবাদ বা জাতিসত্তার শক্তি, সেই জায়গার মধ্যে ধারণ করে আমরা কিন্তু একটি জাতি হয়ে উঠেছি, বাঙালি জাতি। এবং সেই জায়গায় যখন আমরা ভাষা চর্চা করতেছি, বিশেষ করে রাজনীতিতে, আমরা যদি নীল দর্পণ পড়ি, নীল দর্পণে এক ধরনের রাজনৈতিক নাটক ইংরেজ উপনিবেশের আমলে হয়েছিল। সেখানেও তোরাব এবং হানিফ, তাদের যে ভাষা, সেই ভাষার মধ্যে পূর্ব বাংলার ওই যে বঙ্গবন্ধু যে দাবাইয়ে রাখতে পারবা না বলেছেন, ঠিক সেই রকম উচ্চারণ আছে। অতএব এইখানে মিনমিনে বাংলা নাই, মিষ্টি বাংলা নাই, বা আরামের কিছু নাই, শক্তপোক্ত ভাষা আছে। তবে তাকে প্রকাশ করার ভঙ্গির মধ্যে নানা অবয়বে, নানা তাৎপর্যে, নানা বজ্রগল্প উক্তিতে। স্যার, আমরা বোঝাতে চেয়েছি যখন নাকি মাতৃভাষায় রাজনীতি করি, শক্তপোক্ত যাই বলি না কেন, আঞ্চলিকতার যে সবচেয়ে মানে মনে গেঁথে যাবে সেরকম একটা টানও যদি থাকে, যখন দিতে পারি আমরা, তখন রাজনীতিটা আরো মানুষের কাছাকাছি যায় কিনা। আমরা বলছি যে একেবারে নিজের ভাষায় যখন আমরা রাজনীতি চর্চা করি। এটা আমাকে বলতে হবে? জি স্যার। হ্যাঁ, নিজের ভাষায় তো করতেই হবে আর কি। যেহেতু আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে এবং দীর্ঘকাল যে দেশটি ঔপনিবেশিক শাসনে নির্যাতিত হয়েছে, সেই দেশের পক্ষে আত্মশক্তি অর্জন করাটাই প্রধান কথা। এবং সেই আত্মশক্তি অর্জনের ক্ষেত্রে ভাষাটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। আমাদের ক্ষেত্রে সেটি হয়েছে। আমাদের লোককবিরা থেকে শুরু করে রবীন্দ্রনাথ পর্যন্ত প্রত্যেকেই কিন্তু, অথবা বিদ্যাসাগর যদি যাই, বিদ্যাসাগরও কিন্তু ছিলেন এই জাগরণের সত্যিকার অর্থে প্রতীক। তার মতো অতটা কেউ আর ভাবতে পারেনি। যে কারণে তিনি বলেছিলেন যে ঊনবিংশ শতাব্দীর যে জাগরণ, সেই জাগরণে বাঙালি জাগরণ আমরা বলি বটে, কিন্তু আমাদের পাশে মুসলিম এবং সাঁওতাল, এদের দিকে কেউ তাকায় না। সেই জন্য তিনি একদিকে মুসলিম এবং অন্যদিকে সাঁওতাল, এদের দিকে জোর দেওয়ার চেষ্টা করলেন। কালমাটারে যে সাঁওতালদের সঙ্গে থাকলেন, তাদের দেখভালের সূত্রে তিনি চাইলেন যে একদিকে নারী জাগরণ হোক, একদিকে তার উপেক্ষিত সেই ক্ষুদ্র নৃগোষ্ঠী বা মুসলিমরা, এরাও যুক্ত হোক, এবং সবটা মিলেই আমরা এমন একটি জাগরণের প্রয়াস পাই, যেটি যদি বাস্তবায়িত হয় তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশ একটি শক্তিশালী আধুনিক গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হিসেবে এক সময় হয়তো দাঁড়িয়ে যেতে পারে। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় ভাষার আরাম এই শিরোনাম নিয়ে কথা বলছি, ভাষার আরাম এবং রাজনীতি। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পরে ফিরবো এবং বাকি আলোচনা তখন।
ভাষার আরাম এই শিরোনামে আমরা কথা বলছি রাজনীতি আলোচনায়। আবার মূল আলোচনায় যাওয়ার আগে আরেকবার একটু আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি দেখাতে চাই আপনাদেরকে। এই করোনার সময়ে অনেকেই অনেক কিছু করেছেন সুদূর লন্ডনে বসে, নিজের জায়গায় বসে। বাংলাদেশেরই এক কন্যা গৌরী চৌধুরী, তিনি গতকাল আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হয়েছিলেন। গতকাল আমরা দেখাতে পারিনি কারণ এটি রিলিজ হয়েছে আজকে। বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে তিনি এই কাজটি করেছেন। তার আসলে পরিচালনায় 100 শিশু, যারা কেউ বাংলা বলেন না, কেউ বাংলা ভাষাভাষী নন, তাদেরকে শিখিয়ে তিনি এই গানটি একটু তার মতো করে উপস্থাপন করেছেন এবং সেটি দিয়ে আজকে বাংলাদেশে সে ব্রিটেনে বাংলাদেশ হাই কমিশনে উদযাপিত হচ্ছে অমর 21-এ। আমরা সেখানে ব্রিটেনে বাংলাদেশের যে হাই কমিশনার, তাকে আমরা সংযুক্ত করবার চেষ্টা করছি। তিনি অনুষ্ঠানে আছেন এখনো, হয়তো বা পেয়ে যাব। মুনা তাসনিম আমাদের সঙ্গে যুক্ত হবেন বলেছেন, কিন্তু আমরা একটু শুনিয়ে রাখতে চাই আপনাদেরকে কি করলেন গৌরী চৌধুরী এবং 100 বাচ্চা কেমন করে। Ah
ভাষার আরাম নিয়ে কথা বলছি আমাদের আজকে শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই আয়োজনে প্রসঙ্গ রাজনীতি। মারুফ একটু যোগ করতে চেয়েছিলেন আগের আলোচনায় আমরা যেখানে আমি ছিলাম। শ্রদ্ধেয় অজয় দা এবং শ্রদ্ধেয় শামসুজ্জামান খান স্যারের আলোচনার সারমর্ম থেকে যদি একটা বিষয় বুঝে থাকি যে ভাষার আরাম রাজনৈতিক প্রেক্ষাপটটি বলতে আসলে বিষয়টি এরকম বোধহয় নয় যে রাজনীতির ভাষাটি কীরকম বা রাজনীতির ভাষা নিঃসন্দেহে জটিল বা রাজনীতির ভাষা নিঃসন্দেহে একটি কূটনৈতিক তাৎপর্য বহন করে, কিন্তু যে ভাষায় রাজনীতিটি করা হচ্ছে অর্থাৎ যে ভাষার মানুষের জন্য রাজনীতি করা হচ্ছে সেই মানুষের সঙ্গে রাজনীতি যিনি করছেন বা রাজনৈতিক নেতা তার ভাষাগত সম্পর্কটি আছে কিনা এটি প্রতিষ্ঠা করাটাই বোধহয় আজকের বিষয় শিরোনাম। আমি যদি ভুল না করি আয়োজন, হ্যাঁ, কারণ আমি আজকে দেখেছি যে বিজ্ঞানের ক্ষেত্রে ভাষার আরামের প্রসঙ্গটি এসছে, তো বিজ্ঞানের ভাষা তো জটিল, বিজ্ঞানের এটা পারিভাষিক আলোচনা নয়, সবকিছুতেই হ্যাঁ এসেছে প্রত্যেকটি আলাদা বিষয়। তা আমার কাছে মনে হয়েছে যে রাজনীতির ভাষাটি যদি আমরা দেখি যে কেন ভাষার আরাম রাজনৈতিক প্রেক্ষাপটের আলোচনাটি যদি করছি তাহলে কেবল বাংলা ভাষায় নয়, আমি বারবারই বলছি যে পৃথিবীর প্রত্যেকটি মাতৃভাষাতেই যদি আন্দোলনটি হয়, রাজনৈতিক আন্দোলন হয় বা রাজনৈতিক দাবি দেওয়ার আলোচনাটিও যদি হয়, তাহলে কিন্তু সেই ভাষার সঙ্গে, যে কারণে কবি সুমন লিখেছিলেন যে আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, মানে কেন সাঁওতালের এই ভাষার দাবিটি তিনি এইভাবে করছেন, কারণ রাষ্ট্রপুঞ্জে যদি তাকে যে কারণে বঙ্গবন্ধু রাষ্ট্রপুঞ্জে বাংলায় কথা বলেছিলেন। এখন অজয়দার কথা থেকে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এসছে, সেটি হচ্ছে যে অজয়দা বলছিলেন যে ভাষার রাজনীতির বিষয়টি জটিল, নিঃসন্দেহে জটিল, কারণ বাঙালির জন্য 1952 সালের ভাষা আন্দোলনের ক্ষেত্রে রাজনৈতিক প্রেক্ষাপটে ভাষা যেমন আরামের, জিন্নার ক্ষেত্রে কিন্তু এটা ব্যারামের ভাষা। তার কারণ হচ্ছে যে জিন্নার যে দম্ভ, জিন্নার যে গর্ব, তার যে অহংকার, তার যে ঔদ্ধত্য, তাকে বাঙালি পরাস্ত করেছে তার মাতৃভাষার অধিকার আদায়ের জন্য, তার রাষ্ট্রভাষার অধিকার আদায়ের জন্য। তো এই প্রশ্নেই আমার কাছে মনে হয়েছে যে ভাষার রাজনীতির আরামটাকে কখনো কখনো নষ্ট করবার জন্য একটি রাজনৈতিক তৎপরতা চালানো হয়। আমি যদি 1905 সালের একটি কথা বলি, মানে ঘুরে ফিরে যে আরাম, নানা রকমের আরাম নষ্ট করার জন্য সেটা রাজনৈতিক আধিপত্য দিয়ে চালানো হয় এবং সেটা ভাষার মধ্যে যখন নাকি আক্রমণ করা হলো, ভাষার আরামটা নষ্ট করার চেষ্টা হলো, তখনই তো বাংলাদেশ। এবং আমি একটু ছোট্ট করে যোগ করি দিদি, 1905 সালে যখন বঙ্গভঙ্গ হচ্ছে তখন রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন আমার সোনার বাংলা। তিনি লিখলেন এমন একটি পংক্তিমালা, এমন কতগুলো পংক্তিমালা লিখলেন যে পংক্তিমালাগুলোর মধ্যে বাংলার ঐশ্বর্য, বাংলার মূল চেতনা লুকিয়ে আছে, কিন্তু তিনি সুরটা গ্রহণ করলেন পূর্ব বাংলার গগনহর করার একটি লোকগান থেকে। এবং কি আশ্চর্য, 1905 সালের পরে 1971 সালে এই গানটি হয়ে উঠল বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তার আগে এই গানটির মধ্য দিয়ে বাঙালির রাজনৈতিক দাবি দেওয়া, রাজনৈতিক চেতনা, রাজনৈতিক সমস্ত আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতিফলন ঘটেছে। সুতরাং এখানে রাজনীতির যে একটা দুরভি সন্ধি, একটি দীর্ঘ বড় একটা জার্নি রয়েছে, এটাও কিন্তু খুব সুস্পষ্টভাবে বোঝা যায়। আমরা এই জার্নির মানে আপনি যেটা বলছিলেন, বঙ্গবন্ধুর একেবারে নিজের লেখা 3টি বই এখনো পর্যন্ত আমাদের হাতে, সেখানে তো এক ধরনের দলিল আছে, নানা রকম রেফারেন্স, তার নানা সময়কার ভাষণ, সেখান থেকেও কিন্তু এই জার্নির কথা যেটা মারুফ রসুল বলছিলেন তার কিছু কিছু ইঙ্গিত আমরা পাই, যদি সেটাকে ঠিকভাবে আমরা বুঝতে বা অনুবাদ করতে পারি। আমরা সেরকম একটি সাক্ষাৎকারের একটি অংশ দেখব। We don't like to change the name of our soil. That is because this movement starts, and I start the Bengal nationalism movement. Then the people of Bangladesh and give me the title that we say Sheikh Mujib as the Bangabandhu, the friend of Bengal, because Bengali is my language, Bengal is my culture, Bengal is my soil, Bengal is my literature, Bengal is my everything. That is the people, proud people of my country gave me the title when I came out of the Agartala conspiracy case. And that's the title they gave me, and the title I use. I don't use, they give it to me and they use it. But at the same time, when the nation has been created, and I led the whole movement and fought for with my people, because they love me so much and I love them so much. They have made me the father of the nation.
because the nation has been got new life and new birth. That is they call this say father of the nation. আমাদের সবার খুবই প্রিয় একজন মানুষ, প্রিয় কবি নির্মলেন্দু গুণ। তিনি যখন নাকি জাতির পিতা বঙ্গবন্ধুকে বলেন যে রাজনীতির সবচেয়ে শ্রেষ্ঠ কবিতাখানি লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে তার কাছ থেকে ভাষার আরাম, রাজনীতিতে মাতৃভাষা বা নিজের ভাষা বা নিজের যেরকম এক্সপ্রেশন, যেমন করে আমরা বলি কথা, একেবারে মুখের ভাষার আরাম, সেটা নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ শুনতে চাই কবি নির্মলেন্দু গুণের কাছে আজকের এই দিনে। না, আমি তো খুবই যথাসময়ে যথা কবিতা রচনা করার কারণে ইতিহাসে একটা অপরিহার্য জায়গায় স্থান দখল করে নিয়েছি, বুঝছো না? এখন আমাকে তাড়ানো, ইতিহাসের পাতা থেকে আমাকে উচ্ছেদ করা খুবই কঠিন। আমি একটা কঠিন স্থাপনা হয়ে দাঁড়িয়েছি, বুঝছো? আচ্ছা, বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম কবিতা লিখেছিলাম, সেটা খুব গুরুত্বহীন বিষয় তো ছিল না, কারণ আমি তো পরবর্তীকালে অবাক হয়েছি যে বঙ্গবন্ধু যে স্বাধীনতার স্বপ্ন বীজ বপন করেছিলেন তার 6 দফা কর্মসূচির ভিতর দিয়ে এর রাজনৈতিক তাৎপর্য আমাদের অন্য কবিরা কেন উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন। কেন 1971 সালে বঙ্গবন্ধু যখন জেল থেকে গণ আন্দোলনের মুক্তি লাভ করলেন, আমাদের ছাত্র গণ আন্দোলনের মুখে আইয়ুব খান পদত্যাগ করলেন এবং বঙ্গবন্ধুকে তারা ছেড়ে দিতে বাধ্য হলেন, এবং জনগণের পক্ষ থেকে, ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হলো। তার অনেক আগে 1966 সনে আমি বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখলাম। তো এই কবিতাটা তার ঐতিহাসিক তাৎপর্য রয়েছে যে এটাই বঙ্গবন্ধুকে রাজনৈতিক বিবেচনায় নিয়ে একটি প্রথম কবিতা, যে কবিতা প্রকাশ করার ব্যাপারে অনেক ঝুঁকি ছিল, কারণ 6 দফার পক্ষ সমর্থন করার জন্য অবজারভার, ইত্তেফাক এই পত্রিকাগুলো বন্ধ হয়ে গেছিল। মানিক মিয়া বোধহয় তখন জেলখানাতেই ছিলেন, এবং রণেশ দাশগুপ্ত সংবাদের সাহিত্য বিভাগের সম্পাদক এবং কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, তিনিও জেলখানায় ছিলেন। এবং আমার কবিতাটি যখন পত্রিকায় প্রকাশিত হলো সংবাদে, সেই পত্রিকাটি জেলখানায় পৌঁছে দেওয়া হলো, এবং লতিফ সিদ্দিকী আমাকে বলেছেন যে তিনিও তখন জেলখানায় ছিলেন। তিনি তখন ছাত্র লীগের নেতা এবং সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের সভাপতি ছিলেন। তিনি এই কবিতাটি বঙ্গবন্ধুকে পৌঁছে দেন। বঙ্গবন্ধু বলেন কবিতাটি পড়ে শোনা, তারপরে লতিফ সিদ্দিকী কবিতা পড়ে শুনিয়েছেন। তারপরে তিনি বঙ্গবন্ধু এই কবিতা, তিনি রণেশ দাশগুপ্ত কবিতা লিখতেন এবং সাহিত্যিক মানুষ ছিলেন। বঙ্গবন্ধু সেই কবিতাটি নিয়ে রণেশ দাশগুপ্তের কাছে গেলেন। রণেশ দাশগুপ্তকে বলেন, দেখেন এক তরুণ কবিতা, আমি তো এই কবির নাম কখনো শুনিনি, আপনি কি কখনো শুনেছেন? আসলে আমার নাম তখন 66 সনে, তো আমার কবি হিসেবে আমার কোনো স্বীকৃতি নাই। তো বঙ্গবন্ধু বলেন এই কবিতাটা পড়ে আপনি আমাকে বুঝিয়ে বলেন এই কবি কি বলতে চায়। দক্ষিণ পূর্ব এশিয়াবাসীর বিস্ফোরণ, এই কথাটা রণেশ দাশগুপ্ত খুব ভালো করে তাকে বুঝিয়ে বললেন যে উত্তর ভিয়েতনামে তখন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছিল, ভিয়েতনামে যুদ্ধ চলছে, আমরা বাংলা হবে ভিয়েতনাম, আমরা এই ধরনের স্লোগানও তখন দিচ্ছিলাম যে আমরাও স্বাধীনতার পথে যে অগ্রসর হচ্ছি। ভিয়েতনাম যেমন যুদ্ধের মুক্তির জন্য যুদ্ধ করছে আমেরিকার বিরুদ্ধে, আমরাও তেমনি একটা যুদ্ধের মুখোমুখি এসে দাঁড়িয়েছি, যার মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়াবাসীর একটা বিস্ফোরণ মুখ অবস্থা তৈরি হয়েছে। তো সেই স্বদেশের মুখ
স্বদেশের মুখ শেফালি পাতায়, শেফালি পাতা তো আমাদের দেশের একটা একটা শেফালি ফুল আমরা খুব পছন্দ করি, তার সুঘ্রাণ যুক্ত ফুল। আবার শেফালির যে পাতা, সেই পাতা কিন্তু আবার ডালের সঙ্গে আমরা খেয়ে থাকি। শেফালি গাছের পাতা কিন্তু খুব সুস্বাদু খাদ্য। বলে এখানে একই সঙ্গে ফুল আবার তার পাতা হচ্ছে আমাদের খাদ্য। তো স্বদেশের মুখ শেফালি পাতায়, এই কবিতাটার পূর্ব নাম যখন ছাপা হয়েছিল তখন ছিল প্রচ্ছদের জন্য। তো এই কবিতাটা আর কি আমার তাকে নিয়ে, মানে তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়ে এই কবিতাটি আমি প্রথম লিখেছিলাম। তিনি বঙ্গবন্ধু এই কবিতাটি পড়ে এবং খুশি হয়েছিলেন। তো তাকে খুশি করতে পেরেছিলাম যে এটা আমার জন্য এটা অত্যন্ত গর্বের বিষয়। কবির আমার জীবন শুরুতেই, তখন তো আমি সবেমাত্র কবিতা লিখতে শুরু করেছি। আমার 65 সনে মাত্র প্রথম কবিতা ছাপা হয়েছে ঢাকা কোন কাগজে, সাপ্তাহিক জনতা। আমরা খুব মনোযোগ দিয়ে আপনার এই স্মৃতিচারণ খুবই ভালো লাগছে শুনতে। আমার একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পরে আবারও বাকিটুকু শুনবো আমরা কবি নির্মলেন্দু গুণের কাছ থেকে। ভাষার আরাম এই শিরোনামে কথা বলছি, আমরা রাজনীতির প্রসঙ্গে আছি। বিরতিতে যাবার আগে কবি নির্মলেন্দু গুণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে কবিতা লিখেছেন, প্রথম কবিতা লেখার অভিজ্ঞতার কথা আমাদের শোনাচ্ছিলেন এবং আমরা আলোচনার বিভিন্ন সময়ে যেটা শুনছিলাম, যেটা অজয় দাশগুপ্ত আমাদেরকে মনে করিয়ে দিলেন যে সেই 76-এ জিয়াউর রহমান যেভাবে বঙ্গবন্ধু উচ্চারণ করা যাবে না, তার নাম নেওয়া যাবে না, সেগুলোর যে একেবারে মোটামুটি এক ধরনের আইন জারি করেছিলেন, সেই প্রসঙ্গটি এসেছে। কিন্তু তার আগে থেকে ভাষা আন্দোলন নিয়ে বঙ্গবন্ধুর যে অবদান, তার যে নির্দেশনা, সেগুলোকে নানাভাবে একটু আলগোছে সরিয়ে রাখার একটা চেষ্টা করা হয়েছে। অন্তত আমরা ইতিহাসে খুঁজতে গেলে তেমনটাই পাই। সহকর্মী আরাফাত সিদ্দিকীও তেমন করে খুঁজে পেয়েছেন ভাষার বন্ধু বঙ্গবন্ধুকে নিয়ে যে ধরনের ষড়যন্ত্রগুলো হয়েছে, তাই নিয়ে একটি রিপোর্ট দেখে আসি। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনের দায়ে শেখ মুজিব তখন জেলে, কিন্তু থেমে নেই বিক্ষোভ। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্বে চলছে তুমুল আন্দোলন। এক পর্যায়ে 1952 সালের 21 ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তান প্রদেশব্যাপী হরতাল পালনের সর্বসম্মত সিদ্ধান্ত নেয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ছাত্র জনতার এই আন্দোলন দমাতে সভা সমাবেশ নিষিদ্ধ করে মাস জুড়ে 144 ধারা জারি করে তৎকালীন খাজা নাজিমুদ্দিন সরকার। এরপরেও আন্দোলন চালিয়ে যেতে সোচ্চার ছিলেন ভাষা সংগ্রামী সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে এমন সিদ্ধান্তে দ্বিধাবিভক্ত হয়ে পড়েন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের বেশিরভাগ নেতা। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদে প্রাধান্য ছিল রাজনীতিকদের। তো তারা চিন্তা করলেন সামনে নির্বাচন, এখন যদি সরকারের সাথে সংঘাতে যাই নির্বাচনটা
ওরা বন্ধ করে দেবে। এটা খুব স্বাভাবিক যে ব্যাপার ছিল। সরকারের সাথে সংঘাতে যাবেন না বলে 144 ধারা ভাঙার পক্ষে মত দিলেন না, বরং 144 ধারা না ভাঙার পক্ষে 11-3 ভোটে প্রস্তাব পাশ করালেন। তবে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের এই সিদ্ধান্ত কোনো প্রভাব ফেলতে পারেনি মায়ের ভাষার সম্মান রক্ষায় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। 8 ফাল্গুন ইংরেজি ক্যালেন্ডারে 1952 সালের 21 ফেব্রুয়ারি সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কলা ভবনের সামনের আমতলায় জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা মিছিল বের করলে গুলি চালায় পুলিশ। গুলিবর্ষণের কারণে শুধু ঢাকায় পরদিন ছাত্র আন্দোলন গণ আন্দোলনে পরিণত হলো তাই নয়, পরদিন যে ঢাকায় তরুণরা যুবকরা ঝাঁপায় পড়লো সংখ্যায় আমাদের চেয়ে নবপুর রোডে, আমার মনে আছে নবপুর ইসলামপুর রোডে ওরাই সংখ্যায় বেশি। সেই গণ আন্দোলন ঢাকার বাইরে প্রতিটি শহরে আপনার সাধারণ মানুষ যোগ দিয়েছে। এই ভাষা সংগ্রামী বলছেন সেদিন পুলিশের সেই গুলি যেন বারুদের স্তূপে আগুনের স্ফুলিঙ্গ, যাতে ওলটপালট হয়ে যায় তৎকালীন রাষ্ট্রীয় রাজনীতির সমস্ত হিসেব নিকেশ। পুলিশ যদি অবিমৃষ্যকারিতা ও পরিণামদর্শিতা না দেখাতো তাহলে ভাষা আন্দোলন কিভাবে কোন গতিতে প্রবাহিত হতো বলা মুশকিল। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। মারুফ রসুল কিছু যোগ করতে চাইছিলেন? আমি এই প্রতিবেদনটি দেখতে দেখতে আমার কাছে মনে হচ্ছিল যে এবং 1953 সালের 21শে ফেব্রুয়ারির শহীদ দিবস পালনের আলোকচিত্র পাওয়া যায় অধ্যাপক রফিকুল ইসলাম স্যারের তোলা। সে সময়ের প্রভাত ফেরিটাকে আমরা দেখেছি যে সকালবেলা খালি পায়ে শহীদ মিনারের দিকে তারা যাচ্ছেন, কিন্তু আজকে এই যে এখন দীর্ঘ সময় ধরে মানে রাত 12টার পর থেকে প্রভাত ফেরি হয়। এখানে শ্রদ্ধেয় অজয় দাশগুপ্ত আছেন, আমি অজয়দার কাছে একটু জানতে চাইছিলাম যে যেহেতু অজয়দা বিভিন্ন সময়ের রাজনীতি নিয়ে কাজ করেছেন, হ্যাঁ তথ্যগুলো নিয়ে তিনি কাজ করেছেন, যে কখন থেকে আসলে এই রাতের বেলা আমাদের প্রভাত ফেরি আসলে রাত 12টার পরে চলে কেন? অজয় দাশগুপ্ত। এটা আমার যদ্দূর স্মরণে আছে যে 71-এর ফেব্রুয়ারি, তার তো 7 দিন পরে 7-8 দিন পরে 3রা মার্চে জাতীয় পরিষদের অধিবেশন বসার কথা এবং রাজনৈতিক দ্বন্দ্ব টানাপোড়েন এটা একেবারেই চূড়ান্ত পর্যায়ে। কিন্তু বঙ্গবন্ধু ওই সময় কিন্তু 21 ফেব্রুয়ারি পত্রিকা বন্ধ থাকত। বঙ্গবন্ধু 20 ফেব্রুয়ারি রাতে আসলেন, মধ্যরাতে 21-এর প্রথম প্রহরে, যাতে পরের দিনের পত্রিকায় উনি বার্তাটা দিতে পারেন। এবং আমার মনে আছে একাধিক পত্রিকায় শিরোনাম ছিল যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, বাঙালি হুঁশিয়ার। এই বার্তাটা কিন্তু মধ্যরাতে তিনি দিতে চেয়েছিলেন, কারণ পরের দিন সংবাদপত্র পাওয়া যাবে। আচ্ছা, এইটা কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে তিনি 71-এর ফেব্রুয়ারিতে এসেছিলেন। কিন্তু ঘটনাক্রমে পরবর্তী সময় এটা চালু হয়ে গেল মধ্যরাত থেকে। এখন কিন্তু সারা দেশেই দেখা যায়, যেমনকি গ্রামেও 20 ফেব্রুয়ারি মধ্যরাতে নামটি প্রভাত ফেরি রয়ে গেছে, কিন্তু 21-এর প্রভাত ফেরি মধ্যরাত থেকে শুরু, পরের দিন বিকেল সন্ধ্যা পর্যন্ত চলে। জিয়াউর রহমান তো ক্ষমতায় এসে পহেলা বৈশাখও রাত 12টার সময় চালু করার জন্য রমনা পার্কে একবার অনুষ্ঠান করেছিলেন, যে পহেলা বৈশাখটাও এই রমনা বটমূলের সূর্যোদয়ের সঙ্গে যে অনুষ্ঠানটা ছায়ানট চালু করেছিল সেটা জিয়াউর রহমান পাল্টে দিতে চেয়েছিলেন। কিন্তু আমরা কোনো ফুটেজে অনেক সময় মানে দেখেছি, বোধহয় 72-এ কি মানে বঙ্গবন্ধু কি সকালবেলা গিয়েছেন কিনা কখনো শহীদ মিনারে ভোরবেলা প্রভাত ফেরিতে, এরকম একজন স্মৃতিচারণ করছিলেন, একজন সাংবাদিক, কলকাতার সাংবাদিক, তিনি স্মৃতিচারণ করছিলেন আমাদের সঙ্গে। আমরা গত বছর তাকে পাই কলকাতাতে। দিলীপ চক্রবর্তী প্রথম বঙ্গবন্ধুকে যেমন করে দেখলেন একেবারে সরাসরি কাছ থেকে, সেই কথাটি বলছিলেন। তিনি কি আসলে, মারুফ রসুল ছিলেন আমার সাথে সেই সাক্ষাৎকারটার সময়, তিনি কি রাতের কথা বলছিলেন না সকালের কথা? বোধহয় তিনি সকালের কথাই বলছিলেন। একটু দেখে নেই ইন্টারভিউটা। এই শহীদ মিনারটা নেই, ভেঙে উড়িয়ে দিয়েছে। তো শহীদ মিনারটা ভেঙে উড়িয়ে দেওয়া হয়েছে। আর 21শে ফেব্রুয়ারি আমরা জেনেছি, কিন্তু 21শে ফেব্রুয়ারি সম্পর্কে আমাদের এই বাংলায় এর আগে কোনো ধ্যান ধারণা ছিল না।
আমাদের দেশেও ভাষা আন্দোলন একটা হয়েছিল, সেটা হচ্ছে কাছাড়ে 61 সালে রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষ সেবার, তখন কাছাড়ে মারা গেছে। কিন্তু এইভাবে হয়নি। প্রথম বোধহয় কলকাতা শহরে 21শে ফেব্রুয়ারি পালিত হয় শ্যামবাজারে পান্নাল দাশগুপ্তের উদ্যোগে, খুব সম্ভবত তরুণ সংঘ বলে কোনো ক্লাব তার উদ্যোগে হয়েছিল। এটা বলতে 63 কিংবা 64 সালে। এর আগে পর্যন্ত 21শে ফেব্রুয়ারি আমাদের শোনা এখন হচ্ছে খুবই। তো আবছা যারা মুক্তিযুদ্ধের সময় কালীন সময়ে কিংবা তার আগে থেকে এটা আমরা জানলাম, এবং ভাষা নিয়ে যেহেতু ধর্মের বদলে ভাষার ভিত্তিতে রাষ্ট্র, তখন 21শে ফেব্রুয়ারি আমাদের এই বাংলা এবং ভারতবর্ষে প্রচারিত হয়। অথচ আমার দেখার আগ্রহ, আমার ধারণা ছিল না যে মানুষ আলপনা দিয়ে হাঁটে, ধারণা নেই, তো সেটা রয়েছে। তারপর তুমি ধরো খালি পায়ে হাঁটা, এটা আমার ধারণা ছিল না, এই প্রথম আমি দেখলাম। এগুলো জীবনে আমার প্রথম দেখা এবং শেখা। এবং মধ্যরাত্রে যখন মানে তার প্রথম বঙ্গবন্ধু এলেন, তার মধ্যেও আর্মি খুব সচেতন আছে, আমার মনে আছে খুব। তো আমার তো ধারণা, আমি তো স্যুট টুট পরা, কিন্তু ওখানে তো খালি পায়ে যেতে হয়। তো আমি জুতো কোথায় খুলে, জুতোটা খুলে আমার এই ঝোলা বরাবরের অভ্যাস, জুতো খুলে ঝোলায় রেখেছি। কিছুক্ষণ পরপর একটা লোক এসে ধাক্কা দিচ্ছে। কী হলো ভাই? বড় সঙ্গে যে ছিল, সঙ্গে কে ছিল বুঝুন, বোধ হয় অজয় দাশগুপ্ত বলে একজন আছে, সে ছিল না কে ছিল আমি ঠিক বলতে পারছি না, নুরুল ইসলাম নাহিদ থাকতে পারে। তারপরে বলেছে আপনার কি ব্যাগে কিছু আছে কিনা দেখছেন, আমি অন্য কিছু না, হ্যাঁ ব্যাগে আমার জুতো। সেই একটা দেখুন, সেই প্রথম আমি দেখলাম মধ্যরাত্রে বঙ্গবন্ধুকে। হ্যাঁ, বঙ্গবন্ধুকে আগে দেখেছি কলকাতায় যখন এসেছেন, তার আগে বঙ্গবন্ধুকে দেখিনি। সেটা সে আলাদা আবেগ। এবং 21শে ফেব্রুয়ারি পরদিন একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে রণেশ দাশগুপ্ত একটা বক্তৃতা আমি এখনও কোট করি। রণেশ দাশগুপ্ত বক্তৃতা করতে গিয়ে আমি সামনেই বসে আছি, অনেকেই ছিলেন বুদ্ধিজীবীরা বক্তৃতা করছেন। তা রণেশ দাশগুপ্ত বললেন যে আমাদের মানে ভারতবর্ষের মানুষ ভাগ্যবান, সেহেতু যদি ভাগ্য যদি মানতে হয়, এবং পশ্চিমবাংলার মানুষও ভাগ্যবান যদি ভাগ্য মানতে। কেন? যে তাদের আলপনা আঁকার জন্য লড়াই লড়তে হয়নি, তাদের রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য যুদ্ধ করতে হয়নি, তাদের টিপ, মেয়েরা টিপ পরা কিংবা চুড়ি পরা এমনি এটার জন্য, এটা তাদের অধিকার, এই জন্য যুঝতে হয়নি। এটা এই বাংলার মানুষকে করতে হয়েছে, রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য লড়তে হয়েছে। আলপনা হিন্দুয়ানি বলেছিল, আমাদের এই দেশ থেকে আলপনা উঠে গেছে, আমাদের বড় অনুষ্ঠানে দেখি না বড় রাস্তায় আলপনা হয়, তখন ঢাকায় তো আলপনা ভর্তি করে দেওয়া হয়। শুধু তাই না, বাংলাদেশের এমন কোনো, যতই হোক গ্রামগঞ্জে সব জায়গায় শহীদ বেদি আছে, হ্যাঁ, যেটা মানে ভাষার প্রতি যে আবেগ, তো কথা বলা। এবং 21শে ফেব্রুয়ারি প্রথম চেতনা, প্রথম এসে সেই সময় সেটা তখন প্রথম দেখা 1972-21, তারপরে সেটা তো আরও বৃদ্ধি হয়েছে, মানুষের ভালোবাসা আকাঙ্ক্ষা বৃদ্ধি হয়েছে। আলপনা আঁকে, মেয়েরা শাড়ি পরে, চুড়ি পরে, টিপ দেয়, এটা তো প্রোটেস্ট তারা শুরু করেছিল, লড়াইয়ের অঙ্গ হিসেবে শুরু করেছিল, এটা শুধু সাজার জন্য না। হ্যাঁ, গভর্নমেন্টের যে সার্কুলার তার বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গ হিসেবে এটা শুরু হয়েছে, সেটা হিসেবে 21শে ফেব্রুয়ারি আসে। এবং 21শে ফেব্রুয়ারি এখন তো শুধু তাই না, 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি সারা পৃথিবীর সমস্ত মাতৃভাষাকে সম্মানিত করেছে। অর্থাৎ আজকে 21শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা পৃথিবীর সব মাতৃভাষাকে সম্মানিত করেছে 21শে ফেব্রুয়ারি। এই বিষয় নিয়ে আরও আলোচনা হবে। আমাদের সঙ্গে কবি নির্মলেন্দু গুণ আছেন বাংলা একাডেমির মান্যবর সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান, 21শে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত, তার কথাই সম্ভবত বলছিলেন, এই অজয় দাশগুপ্তের কথাই বলছিলেন। আর মারুফ রসুল আমাদের সঙ্গে তো রয়েছেন। একটা ছোট্ট বিরতির পরে ফিরছি সব ভাষার মানুষের এই 21শে ফেব্রুয়ারির আলোচনা নিয়ে।
ভাষার আরাম নিয়ে আজকে কথা বলছি, রাজনীতি প্রসঙ্গ। সব ভাষার অধিকারের যে রাজনীতি, অধিকার রক্ষার যে রাজনীতি, সেই প্রসঙ্গটি এলো একেবারে কথার ছলেই আমাদের আলোচকদের আলোচনায়। আমরা সবার কাছ থেকেই এই বিষয়টি, সব ভাষার রক্ষা, সব ভাষার অধিকারের রাজনীতির যে লড়াই চলছে, সেই লড়াই নিয়ে সবার কাছ থেকে একটু একটু করে মন্তব্য নিতে চাই। আমি প্রথমে অধ্যাপক শামসুজ্জামান খান স্যারের কাছে স্যার, আচ্ছা স্যার এখন দূরে আছেন। অজয় দাশগুপ্ত, সব ভাষার অধিকারের রাজনীতি। সব ভাষার অধিকার সেটা সারা দুনিয়ায় সবসময় ছিল, কিন্তু বাংলাদেশের এই ভাষার অধিকার প্রতিষ্ঠা যেভাবে করেছি, সেখান থেকে রাষ্ট্রের অধিকার এখন কিন্তু আরো আমাদের জন্য আনন্দের, উৎসবের, উৎসাহের, যে সারা দুনিয়া যারা অধিকার নিয়ে কাজ করে, লড়াই করে, সংগ্রাম করে, উৎসব করে, সবার জন্যই কিন্তু বাংলাদেশ তার সালাম জব্বার, রফিক বরকত এবং সর্বোপরি জাতির পিতা বঙ্গবন্ধু অনুপ্রেরণা। কাজে এই ভাষাটা এ কারণেও আমাদের সেই বাংলা ভাষা আরামের ভাষায় পরিণত হয়েছে। অনেক ধন্যবাদ। শেষ করব একেবারে সব ভাষার কথা যখন বলছি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর তাদের অধিকারের কথা, তাদের ভাষার লড়াইয়ের কথা না বললেই নয়। এই বিষয়ে ছোট্ট একটি রিপোর্ট দেখব, তারপর শেষ মন্তব্য বোধ হয় কবি নির্মলেন্দু গুণ আছেন আমাদের সঙ্গে, তিনি করবেন। মারুফ রসুল। 你好 700 কোটি মানুষের এই দুনিয়ায় 16% বেশি মানুষ আপনাকে স্বাগত জানাবে এভাবেই। বিশ্বব্যাপী সবচেয়ে ব্যবহৃত হওয়া ভাষার নাম চাইনিজ, আরও স্পেসিফিক বা সুনির্দিষ্ট করলে ম্যান্ডারিন। বিশ্বব্যাপী এই ম্যান্ডারিন ভাষায় মনের ভাব প্রকাশ করেন অন্তত 138 কোটি মানুষ। আর চীনে 73% মানুষের মাতৃভাষা এই ম্যান্ডারিন। শুধু চীনেই যে ভাষা চলে এমনটা কিন্তু না, তাইওয়ানের রাষ্ট্রভাষাও ম্যান্ডারিন। এছাড়া সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কানাডা আর ফিলিপাইনে এ ভাষা ব্যবহৃত হয়। এখানেই শেষ নয়, বিশ্বের জনবহুল সব দেশেই থাকে চায়না টাউন, যেখানে চীন দেশের ভাষা সংস্কৃতির বিকাশ বিস্তর। আবার জাতিসংঘে যে কটি দাপ্তরিক বা অফিসিয়াল ভাষা রয়েছে, তাতে 6 নম্বর চীনা ভাষা ম্যান্ডারিন। ফরাসি, পর্তুগিজ কিংবা ইংরেজি, এই 3 ভাষা বিশ্বে ছড়িয়ে পড়ার সবচেয়ে বড় কারণ 16 থেকে 19 শতাব্দী পর্যন্ত বিশ্বব্যাপী তাদের উপনিবেশিক শাসন। তবে চাইনিজ ভাষা শীর্ষ হওয়ার কারণ ভিন্ন। তার কোনো উপনিবেশী অতীত নেই, বরঞ্চ চীনে তো ব্রিটেনের উপনিবেশের নিচে বহুদিন ছিল। এই ভাষাটি এখন যে অবস্থায় আছে তাতে এর সমৃদ্ধি দ্রুত বাড়ছে, কারণ চীন তো একটা শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে পরিগণিত হচ্ছে। তারা তাদের ভাষাটাকে ভালোবাসেন এবং ভালোবাসার কারণে তারা নিজেরাও এই ভাষাটার চর্চা বেশি করেন এবং অন্য জায়গায়, অন্য ক্ষেত্রে সেই ভাষাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিল্প আর প্রযুক্তি বিপ্লবের এই শতাব্দীতে মেড ইন চায়না যখন ব্র্যান্ড, তখন তার ভাষার একটা বাণিজ্যিক আবেদনও জন্মায়। হচ্ছেও তাই, বাংলাদেশও যার ব্যতিক্রম না। আমাদের একটি দল সম্প্রতি চীন সফর করে এসেছেন। চীনের 2টি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের মোটামুটি চুক্তি হতে যাচ্ছে, তারাই আমাদের এখানে ভাষা শেখার ব্যবস্থা করবেন। যে কোনো ভাষার 2টো অবস্থা থাকে, একটা হচ্ছে তার শুধুমাত্র মাতৃভাষা হিসেবে ব্যবহৃত হয়, আর একটি হচ্ছে যে ওই ভাষাটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে ব্যবহৃত হয়। তো কোনো ভাষা যখন মাতৃভাষার বাইরে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে ব্যবহৃত হয় সাধারণত অভিবাসীদের মাধ্যমে, এবং সেটার একটা প্রধান ভূমিকা রাখে হচ্ছে যে আপনার ওই রাষ্ট্রটি বা ওই ভূখণ্ডটি, যে ভূখণ্ডে ওই ভাষাটি ব্যবহৃত হয়, তার রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তির উপরে। বিশ্বের সব ভাষার অধিকারের কথা যখন আমরা বলছি, ম্যান্ডারিন ভাষা নিয়ে রিপোর্টটি দেখছিলাম, আমাদের হাতে একদমই সময় নাই, এই কারণে শেষ করতে হচ্ছে। আমরা কবি নির্মলেন্দু গুণের কাছ থেকে মন্তব্য শুনতে চাই। কবি কি শুভেচ্ছা বাণী দিবেন যারা লড়াইয়ে আছেন ভাষা টিকিয়ে রাখার জন্য? আনমিউট করতে হবে জি। আচ্ছা, কবি নির্মলেন্দু গুণ, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আচ্ছা, আনমিউট করতে হবে। আচ্ছা,
হ্যাঁ, আমি একেবারে জি কবির কাছ থেকে শেষ মন্তব্য নিতে চাই। আমরা বলছি যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাষাগুলো, যেই নৃগোষ্ঠীর ভাষা, তারাও লড়াইয়ে আছে তাদের ভাষা রক্ষার। এই ভাষার লড়াইয়ের জন্য কবির কোনো শুভেচ্ছা বাণী আছে কিনা? আমাদের তো আমরা আমার তো কমিটমেন্ট আছে আমাদের, যে কোনো যখন পৃথিবীতে যেখানে ভাষার জন্য লড়াই হবে আমরা তাদের পাশে থাকবো। আমাদের দেশের ভিতরে যারা ভাষার জন্য লড়াই করছেন তাদের ভাষাকে যথাযোগ্য মর্যাদায় ব্যবহারযোগ্য করে তোলার জন্য সরকারিভাবে তো মাতৃভাষা ইনস্টিটিউট একটা করা হয়েছে। সেখান থেকেই নিশ্চয়ই তাদেরকে সহায়তা সাহায্য দেওয়া হবে যাতে তারা তাদের ভাষার বিকাশে কাজ করতে পারে। আমি একটা কবিতা পড়ে শেষ করি, বুঝছো? কবিতা না পড়তে পারলে কোনো একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করাটা আমার জন্য অস্বস্তিকর থেকে যায়। কবিতা ছোট কবিতা পড়ি। জি, আমাদের হাতের একদমই সময় না, রাত 11টার খবরের সময় পার করে ফেলছি আমরা দাদা। খুব ছোট করে 2-1টি লাইন যদি পড়েন অবশ্যই। আচ্ছা আচ্ছা। অশোকের মালা, পলাশের মালা, শিমুলের মালা নয় গো, ফুলের মালা কি বর্ণমালার মালার মতন হয় গো। মালিকা ভাষাই মোদের জীবন মরণ, স্বপ্ন আশার চালিকা। এই ভাষার জন্য করিয়াছি জয়, মরণের মতো ভয় গো। আগুনের লাল ফুলের মতন আগুনের রং করিয়া, ফেব্রুয়ারির পথে পথে কত তাজা প্রাণ গেছে ঝরিয়া। আর ভাষার লাগিয়া এত প্রাণ হয় গো। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। স্যার শেষ মুহূর্তে যুক্ত হচ্ছেন, স্যার এক লাইন যোগ করতে পারেন? আমাদের সময় একেবারে শেষ মন্তব্যটি দিয়ে শেষ করি আমরা। অধ্যাপক শামসুজ্জামান খান স্যারের। আমি একটি নতুন তথ্যের কথা বলতে চাই, সেটি হলো বঙ্গবন্ধু কিন্তু পাকিস্তান হওয়ার আগেই বাংলাকে রাষ্ট্রভাষা করার কথাটি বলেছিলেন। 1947 সনের 7ই জুলাই কলকাতার ইতিহাদ পত্রিকায় তিনি একটি বিবৃতি দিলেন। তাতে বললেন যে পাকিস্তান হতে যাচ্ছে, কিন্তু গুঞ্জন শুনতে পাচ্ছি বাংলাকে রাষ্ট্রভাষা করা তো হবেই না, উর্দুকেই নাকি একমাত্র রাষ্ট্রভাষা করা হবে। যদি তা হয় তাহলে আমাদের কিন্তু একে ফজলুল হক 1940 সনে যে লাহোর প্রস্তাব পেশ করেছিলেন তাতে এই পাকিস্তানের 2 অংশে 2টি স্টেট হওয়ার কথা ছিল। সেই স্টেট অর্থাৎ স্বাধীন একটি অঙ্গরাজ্য বা রাজ্য, সেই প্রস্তাবে আমাদের আবার ফিরিয়ে দিতে হবে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু যখন মাত্র 27 বছরের যুবক, সেই 27 বছরের যুবকই কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষার কথাও বলেছেন এবং পূর্ব বাংলার স্বাধীনতার কথাও বলেছেন লাহোর প্রস্তাবকে উল্লেখ করে। এই রাজনীতির ভাষার কৌশলময়তা বঙ্গবন্ধুর আয়ত্তে ছিল। অতএব তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আরেকটি শুধু বলি যে III চণ্ডীগড়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইসমাইল ইব্রাহিম চণ্ডীগড়, পীরজাদা আব্দুল সত্তার এবং সর্দার আব্দুর রব নিস্তার, তারা এসেছিলেন ওই 48 সনেই। এবং তখন বাংলা একাডেমির বর্ধমান হাউসে ছিল মুখ্যমন্ত্রীর বাড়ি, সকলেই জানেন, নুরুল আমিনের। সেইখানে আকস্মিকভাবে একটা লিফলেট এসে গেল, দেখা গেল তাতে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য দাবি, এবং সেখানে স্বাক্ষর আছে শেখ মুজিবুর রহমান, তিনি তখন তরুণ নেতা। অতএব এই 2 জায়গায় আমরা বঙ্গবন্ধুকে পাচ্ছি, যেটি সিক্রেট ডকুমেন্টসে আছে। অতএব বঙ্গবন্ধু যে ভাষা আন্দোলনে অনেক আগে থেকেই ছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের স্বাধীনতাকে যুক্ত করে নিয়ে একীভূত আন্দোলনের প্রয়াস চালিয়েছিলেন, সেটি আমরা আগে থেকে লক্ষ্য করছি। সেটি অনেক ধন্যবাদ। ভাষার বন্ধু এবং দেশের বন্ধু বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে ভাষা দিবসের এই বিশেষ আয়োজন শেষ করছি। নিশ্চয়ই আগামীকাল অন্য কিছু নিয়ে দেখা হবে। ভালো থাকবেন সবাই।